আমরা শিল্প ও সঙ্গীতে যেমন গণিত দেখি, ঠিক তেমনি লিওনেল মেসির খেলার মধ্যেও এক ধরনের জ্যামিতি বা গণিত খুঁজে পাওয়া যায়। যারা প্রথমবার বিশ্বকাপ দেখছেন তারা হয়তো এটি দেখে অবাক হন যে সর্বকালের সেরা খেলোয়াড়টি ম্যাচের বেশিরভাগ সময় অলসভাবে মাঠে হেঁটে বেড়াচ্ছেন। অনেকে ভাবতে পারেন তিনি হয়তো পরিশ্রম করছেন না, কিন্তু মাঠের এই অলস বিচরণই তাকে সবথেকে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে গড়ে তোলে। তিনি তার ষষ্ঠ বিশ্বকাপেও বয়সের বাধা পেরিয়ে একের পর এক জাদুকরী মুহূর্ত তৈরি করেছেন এবং টানা 7টি বিশ্বকাপ ম্যাচ গোল করার রেকর্ড গড়েছেন। আপাত দৃষ্টিতে যাকে অলসতা মনে হয় সেটি আসলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং বুদ্ধিদীপ্ত একটি কৌশলগত অস্ত্র। মেসি দৌড়াতে পারেন না বলে হাঁটেন না, বরং তিনি হাঁটেন যাতে খুব নিখুঁতভাবে বুঝতে পারেন ঠিক কোন মুহূর্তে তাকে দৌড়াতে হবে। বলের পেছনে ছুটে শক্তি নষ্ট করার পরিবর্তে তিনি দীর্ঘ সময় ধরে পুরো খেলাটি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন বলের দিকে ফোকাস করে, মেসি তখন মাঠের অন্যান্য সবকিছুর উপরে নজর রাখেন। মেসি সারাক্ষণ মাথা ডানে বামে ঘুরিয়ে ডিফেন্ডারদের ট্র্যাক করেন, লাইনের মাঝের ফাঁকা জায়গাগুলো খোঁজেন এবং কার ক্লান্তি আসছে তা লক্ষ্য করেন। তিনি মূলত একজন শিকারী বা প্রেডিটরের মতো উৎ পেতে থাকেন। যতক্ষণ না প্রতিপক্ষের ডিফেন্স তাদের সঠিক পজিশন হারিয়ে ফেলছে, মাঠে নিজের শক্তি সঞ্চয় করে রাখার কারণে ম্যাচের শেষ দিকে অন্যরা যখন ক্লান্ত হয়ে পড়ে, মেসি তখন আচমকা বিস্ফোরণ গতিতে জ্বলে ওঠেন। মাত্র 5 বা 10 মিটারের এই ক্ষিপ্র গতি তার জন্য সুযোগ তৈরি করতে বা গোল করার জন্য যথেষ্ট হয়। তার এই হাঁটার অভ্যাসের কারণে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য তাকে মার্ক করা অবিশ্বাস্য রকম কঠিন হয়ে পড়ে। সাধারণত আক্রমণ ভাগের খেলোয়াড়রা সবসময় দৌড়াদৌড়ির ওপর থাকে বলে ডিফেন্ডাররা জানে কাকে কোথায় অনুসরণ করতে হবে। মেসি করেন তার উল্টোটা। তিনি এমনভাবে অলস ভঙ্গিতে ঘুরে বেড়ান যেন খেলার সাথে তার কোনো সম্পৃক্ততাই নেই, যার ফলে ডিফেন্ডাররা রিল্যাক্স হয়ে যায় এবং মনোযোগ হারিয়ে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে মেসি চোখের পলকে ফাঁকা জায়গায় হাজির হয়ে গোল করে বসেন। তরুণ বয়সে মেসি কেবল নিজের গতি এবং এক্সিলারেশন দিয়ে 4-5 জন ডিফেন্ডারকে অনায়াসে কাটিয়ে চলে যেতে পারতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি ক্রমাগত স্প্রিন্ট করার চেয়ে সঠিক টাইমিং, পজিশনিং এবং ফুটবল বুদ্ধিমত্তার উপরে বেশি নির্ভর করতে শুরু করেন। তিনি দৌড়ানো কমিয়ে দিলেও মাঠে তার কার্যকারিতা আরও বহুগুণ বেড়ে যায়। এই কারণে বয়স বাড়ার পরও তার গোলের সংখ্যা কমেনি। এমনকি বিশ্বকাপে বয়স বাড়ার সাথে সাথে তার পরিসংখ্যানগত পারফরমেন্সও আরও উন্নত হয়েছে। অনেকে ভাবতে পারেন 40 ছুঁই বয়সের কারণে হয়তো তিনি এখন মাঠে শুধু হেঁটে বেড়ান, কিন্তু মনে রাখা প্রয়োজন যে মেসি তার ক্যারিয়ারের সেরা সময়েও মাঠে হাঁটার জন্য বিখ্যাত ছিলেন। বার্সেলোনার শুরুতে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে তিনি সবসময় পূর্ণ গতিতে একজন ইলেকট্রিক রাইট উইঙ্গার হিসেবে খেলতেন, যা তার শরীরের ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। 2006 থেকে 2008 সালের মধ্যে তিনি 7 বার পেশির ইনজুরিতে পড়েন, যার মধ্যে 4 বার ছিল হ্যামস্ট্রিং টিয়ার। তখন বার্সেলোনা ক্লাবের মনে ভয় তৈরি হয়েছিল যে এই অসাধারণ প্রতিভা হয়তো শুরুতেই শেষ হয়ে যাবে। 2008 সালে পেপ গার্দিওলা বার্সেলোনার ম্যানেজার হয়ে আসার পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচে তাদের মিডফিল্ড ও সেন্ট্রাল ডিফেন্সের মাঝে ফাঁকা জায়গাটি ধরতে পেরেছিলেন। তিনি মেসিকে প্রথাগত সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গার হিসেবে না খেলিয়ে মাঠের মাঝখান থেকে 30 মিটারের একটি স্পেস দেওয়ার জন্য ফলস 9 হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন। এই একটি সিদ্ধান্ত বার্সেলোনা, মেসি এবং পুরো ফুটবল বিশ্বের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। গার্দিওলা মেসিকে প্রতিপক্ষকে অনবরত তাড়া করার দায়িত্ব থেকে মুক্তি দিয়ে শুধু একটি সহজ কাজ দিয়েছিলেন, মাঠে হেঁটে বেড়ানো। মেসিকে বলা হয়েছিল যখন বল তার পায়ে থাকবে না তখন খেলাকে ধীর গতি করে দিতে। রক্ষণ ভাগের পেছনে অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি করে শক্তি নষ্ট করার চেয়ে সেই শক্তি ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তগুলোর জন্য জমিয়ে রাখাই ছিল মূল লক্ষ্য। এই সাধারণ পরিবর্তনটি তার পুরো ক্যারিয়ারকে বদলে দেয়। তিনি একজন ইনজুরি প্রবণ উইঙ্গার থেকে এমন একজন খেলোয়াড়ে পরিণত হন যিনি পায়ের চেয়ে নিজের মস্তিষ্ক দিয়ে বেশি খেলা নিয়ন্ত্রণ করতে পারেন। কম দৌড়ানোর কারণে তিনি সুস্থ থাকতে শুরু করেন, বেশি ইনজুরি থেকে রক্ষা পান এবং চূড়ান্ত মুহূর্তের জন্য নিজের গতি বাঁচিয়ে রাখেন। এর একটি চমৎকার উদাহরণ দেখা যায় 2017 সালে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার 3-0 ব্যবধানের ঐতিহাসিক জয়ে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী মেসি ম্যাচের প্রায় 83% সময় কেবল হেঁটে কাটিয়েছিলেন, যেখানে জগিং করেছিলেন 11%,
দৌড়েছিলেন 5% এবং স্প্রিন্ট করেছিলেন মাত্র 1% সময়। তবু তিনি পুরো ম্যাচটি একাই নিয়ন্ত্রণ করেছিলেন, যেখানে তিনি 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট করার পাশাপাশি 9টি সুযোগ তৈরি করেন এবং 6টি সফল ড্রিবলিং সম্পন্ন করেন। কাতার বিশ্বকাপেও একই চিত্র দেখা যায়, যেখানে তার মোট কভার করা 66 কিলোমিটার দূরত্বের 60%-এর বেশি ছিল হাঁটার গতিতে। মেসি যখন মাঠে হাঁটেন তার পা বিশ্রামে থাকলেও মস্তিষ্ক তখন অতিরিক্ত কাজ করে। বার্সেলোনার সাবেক ম্যানেজার এর্নেস্তো ভালভার্দে একবার ব্যাখ্যা করেছিলেন যে মেসি ম্যাচের শুরুর মিনিটগুলোতে এক ধরনের স্কাউটিং মিশন হিসেবে নেন। শুরুতেই বলের পেছনে না ছুটে তিনি প্রতিপক্ষের ডিফেন্সের চারপাশে অলসভাবে ঘুরে বেড়ান। এরপর তথ্য সংগ্রহ করেন। তিনি ডিফেন্সের একটি মানসিক মডেল বা ম্যাপ তৈরি করেন এবং তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করার পরই মেসি আক্রমণ করা শুরু করে। আর এই পুরো কাজটি তিনি করেন মাঠে জুড়ে ক্ষণে ক্ষণে চোখ বুলিয়ে বা স্ক্যানিং করার মাধ্যমে। ক্রীড়া মনোবিজ্ঞানী ডক্টর গের জর্ডেট বছরের পর বছর ধরে গবেষণা করে দেখিয়েছেন যে বিশ্বমানের খেলোয়াড়রা বল রিসিভ করার আগে চারপাশের পরিস্থিতি বোঝার জন্য অনবরত বলের বাইরে তাকান। মেসি এর অন্যতম সেরা উদাহরণ। তিনি প্রতি কয়েক সেকেন্ড পর পর বল থেকে চোখ সরিয়ে ডিফেন্ডার ও সহ খেলোয়াড়দের অবস্থান এবং ফাঁকা জায়গাগুলো দেখে নেন। রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য এটি অত্যন্ত বিভ্রান্তিকর। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড একবার বলেছিলেন, ওয়েম্বলি স্টেডিয়ামে মেসির বিরুদ্ধে খেলার সময় তারা এতটাই অসহায় বোধ করেছিলেন যে তার গায়ে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মেসি এই স্ক্যানিং এর কাজটি অবিশ্বাস্য দ্রুততা এবং সূক্ষ্মতার সাথে করে থাকেন। তার এই প্রতিটি স্ক্যান বা নজর বোলানো 1 সেকেন্ডের কম সময় স্থায়ী হয়, যার ফলে তিনি বলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারান না, অথচ মস্তিষ্কে প্রচুর তথ্য জমা করে নেন। বড় কোনো মুভমেন্ট না করে তিনি চোখের মনি বা মাথার সামান্য একটু নড়াচড়া দিয়ে এই মাইক্রো স্ক্যান সম্পন্ন করেন। ডিফেন্ডারদের পক্ষে এই সূক্ষ্ম নড়াচড়া ধরা একেবারে অসম্ভব, যার ফলে যখন বল শেষ পর্যন্ত মেসির পায়ে পৌঁছায় ততক্ষণে তিনি ডিফেন্স ভাঙার আসল কঠিন কাজটি মনে মনেই সেরে ফেলেন। বল স্পর্শ করার আগেই মেসি জানেন প্রতিপক্ষের ডিফেন্ডার ও নিজের খেলোয়াড়রা কোথায় আছেন এবং তাকে বল নিয়ে কি করতে হবে। তার নিখুঁত বল নিয়ন্ত্রণ, নির্ভুল পাসিং এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে মাঠের সবকিছু তার জন্য এত সহজ মনে হয়। শারীরিকভাবে মেসি মূলত ফাস্ট টুইচ পেশিতন্তুর উপর নির্ভর করেন, যা আচমকা গতি বাড়ানো এবং দ্রুত দিক পরিবর্তনের জন্য দায়ী। এর সাথে তার শরীরের লো সেন্টার অফ গ্র্যাভিটি এবং অসাধারণ ভারসাম্য যুক্ত হওয়ায় তিনি মাত্র কয়েক পদক্ষেপে ডিফেন্ডারদের পেছনে ফেলে চলে যেতে পারেন। স্পোর্টস সায়েন্স অনুযায়ী একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গতিতে স্প্রিন্ট করার জন্য ক্ষমতা সীমিত থাকে এবং ক্লান্তি চলে আসলে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। মেসি এই সমস্যার সমাধান করেছেন কোনো অপ্রয়োজনীয় স্প্রিন্ট না করে এবং পুরো ম্যাচ জুড়ে অন্ধের মতো বল তাড়া না করে। এর ফলে ম্যাচের শেষ মুহূর্তেও যখন বাকি সবাই ক্লান্ত হয়ে পড়ে, মেসি তখন পূর্ণ শক্তিতে 5 বা 10 গজের একটি বিস্ফোরক দৌড় দিতে পারেন। পেনাল্টি বক্সের আশেপাশে এবং মাঠের সেন্ট্রাল পজিশনে খেলার কারণে তাকে অনর্থক উইংয়ে বা নিজেদের হাফে ডিফেন্ড করতে দৌড়াতে হয় না। তবে এই হাঁটার কৌশলটি তখনই সফল হয় যখন পুরো দল তাকে কেন্দ্র করে তৈরি করা হয়, কারণ মেসি যখন হাঁটেন তখন দল মূলত একজন খেলোয়াড় কম নিয়ে রক্ষণভাগ সামলায়। এই কারণে মেসির প্রতিটি সফল দলে এমন কিছু পরিশ্রমী খেলোয়াড় থাকেন যারা মাঠের সব নোংরা কাজ বা কঠোর পরিশ্রম করতে রাজি থাকেন। পেপ গার্দিওলা এটি সবার আগে বুঝতে পেরেছিলেন এবং বার্সেলোনায় 7 সেকেন্ড রুল চালু করেছিলেন, যেখানে বল হারানোর 7 সেকেন্ডের মধ্যে বাকি খেলোয়াড়রা প্রতিপক্ষকে ঘিরে ধরে বল কেড়ে নিত, যার ফলে মেসিকে রক্ষণের জন্য পেছনে দৌড়াতে হতো না। তিনি পরবর্তী আক্রমণের জন্য ওপরের প্রস্তুত থাকতেন। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলও একই ফর্মুলায় নিখুঁতভাবে কাজে লাগিয়েছে। কাতার বিশ্বকাপে মেসিকে ঘিরে রেখেছিলেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং অ্যানজো ফার্নান্দেজের মতো অক্লান্ত পরিশ্রমী মিডফিল্ডাররা, যারা অনবরত প্রতিপক্ষকে প্রেস করে বল কেড়ে নিত। আক্রমণ ভাগে অ্যালভারেজ বা লাউতারো মার্টিনেজরা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেন। দলের বাকিরা যখন WWE স্টাইলে লড়াই করে বলের দখল নিতেন, মেসি তখন প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ফাঁকা জায়গা খুঁজতেন। শ্রমিক ও প্রতিভার এই নিখুঁত মিলবন্ধনের কারণে 2026 সালেও আর্জেন্টিনা দল এত শক্তিশালী রূপে খেলছে। আশা করি বুঝতে পেরেছেন মেসি কেন মাঠের মধ্যে হেঁটে বেড়ায়। কারা কারা মেসির ভক্ত রয়েছেন কমেন্টে জানান। আর এইরকম ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন।